সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা দুটি তরঙ্গ নিয়ে কথা বলবো। একটিকে বলা হয় আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বা দীঘল তরঙ্গ বা লম্বিক তরঙ্গ। আমরা গত ক্লাসে তিন ধরনের তরঙ্গ নিয়ে কথা বলেছিলাম। মাধ্যমের উপরে নির্ভর করে তরঙ্গগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটি ছিল আমাদের যান্ত্রিক তরঙ্গ, আরেকটি তাড়িত চুম্বক তরঙ্গ এবং আরেকটি হচ্ছে বস্তু তরঙ্গ। তবে এই অধ্যায়ে আমরা তাড়িত চুম্বক তরঙ্গ বা বস্তু তরঙ্গ নিয়ে আলোচনা করব না, শুধু যান্ত্রিক তরঙ্গ তথা মেকানিক্যাল ওয়েভ নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলবো। আমি বলেছিলাম এই যান্ত্রিক তরঙ্গগুলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হতে হলে অবশ্যই জড় মাধ্যমের প্রয়োজন হবে এবং জড় মাধ্যমের যে কণাগুলো রয়েছে তারা তাদের সাম্যাবস্থা ঠিক রেখে এরা কম্পনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত করবে। এই অণুগুলোর অর্থাৎ জড় মাধ্যমের কণাগুলোর এই কম্পন বা আন্দোলনটা পর্যাবৃত্ত গতি বা পর্যাবৃত্ত কম্পন। এই পর্যাবৃত্ত কম্পনগুলো সরল সন্ধিত গতি হতে পারে, অর্থাৎ সিম্পল হারমোনিক মোশনও হতে পারে। কারা সরল সন্ধিত গতি, অর্থাৎ কোন পর্যাবৃত্তিক গতিগুলো বা কোন পর্যাবৃত্ত কম্পনগুলো সরল সন্ধিত কম্পন হবে? এই পর্যাবৃত্ত কম্পনগুলো সরল সন্ধিত তথা সরল দোলন কম্পন হতে গেলে এদেরকে দুটি শর্ত মানতে হবে। একটি হচ্ছে এই জড় মাধ্যমের যে কম্পনশীল কণাগুলো রয়েছে তার ত্বরণের মান তার সরণের মানের সমানুপাতিক হতে হবে, দিক বিপরীতমুখী হতে হবে এবং এই কণাগুলোর ত্বরণের মান সর্বদাই সাম্যাবস্থান অভিমুখে ক্রিয়া করতে হবে। তাহলে ওই পর্যাবৃত্ত কম্পনগুলোকে আমরা বলবো সরল সন্ধিত বা সরল দোলন কম্পন। তাহলে তরঙ্গের মধ্যে এই জড় মাধ্যমের কণাগুলোর যে কম্পন এটা পর্যাবৃত্ত কম্পনও হতে পারে, আবার ক্ষেত্র বিশেষে এটা সরল সন্ধিত কম্পনও হতে পারে, যদি এই শর্ত দুটো যদি মানে। কোন তরঙ্গের মধ্যে জড় মাধ্যমের অণুগুলোর যে কম্পন, এই কম্পনটা যদি সরল সন্ধিত গতি হয়, অর্থাৎ পর্যাবৃত্ত গতি হওয়ার পরে যদি সরল সন্ধিত কম্পনের শর্ত দুটো মানে, তাহলে ওই জড় মাধ্যমের কণাগুলো সরল সন্ধিত গতিতে কম্পিত হতে থাকবে বা আন্দোলিত হতে থাকবে। তাহলে ওই তরঙ্গটিকে আমরা বলবো সরল সন্ধিত তরঙ্গ বা সরল দোলন তরঙ্গ। সিম্পল হারমোনিক ওয়েভের এই মাধ্যমের কণাগুলোর কম্পনের উপরে ভিত্তি করে আমরা এই তরঙ্গগুলোকে, অর্থাৎ সরল সন্ধিত যে তরঙ্গগুলো রয়েছে এদেরকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, ইংরেজিতে বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। আরেকটি হচ্ছে লম্বিক তরঙ্গ বা দীঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ইংরেজিতে বলা হয় লংগিটিউডিনাল ওয়েভ। এই আর তরঙ্গ কিংবা এই লম্বিক তরঙ্গ, এই দুইটা তরঙ্গ মূলত হচ্ছে কণাগুলোর, জড় মাধ্যমের যে কণাগুলো ছিল তার কম্পনের সাথে এই তরঙ্গের অভিমুখ কিভাবে রয়েছে তার উপরে নির্ভর করে। এই আর কথাটার অর্থ হচ্ছে আড়াআড়ি, প্রস্থ মানে হচ্ছে প্রস্থ বরাবর, আর এইদিকে দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বরাবর। আমরা জানি জড় মাধ্যমের কণাগুলোর এই কম্পনের ফলে, সরল সন্ধিত কম্পনের ফলেই এই রকম তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে ধরে নাও কোনো একটি তরঙ্গ এই অভিমুখে যাচ্ছে, তরঙ্গের অভিমুখ এই বরাবর, তাহলে জড় মাধ্যমের কণাগুলোর এই সরল সন্ধিত কম্পনের ফলেই তো এই তরঙ্গটা সৃষ্টি হয়েছে। তাহলে এই অণুগুলোর বা কণাগুলোর কম্পন যদি এই তরঙ্গের অভিমুখের সাথে এই রকম, ধরো এগুলো কণা, এই কণাগুলোর কম্পন যদি তরঙ্গের অভিমুখের সাথে এইভাবে হয়, লম্বভাবে হয়, এইভাবে যদি কণাগুলো এইভাবে কম্পিত হয়, এইভাবে লম্বালম্বি ভাবে, আড়াআড়ি ভাবে মানে প্রস্থ বরাবর যদি কম্পিত হয়, তাহলে ওই ধরনের তরঙ্গকে আমরা বলবো অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। ওকে, তাহলে বলো তো এই আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের অভিমুখের সাথে কণাগুলোর কম্পন কিভাবে হবে? এরা লম্বভাবে হবে, অর্থাৎ সমকোণে হবে।
সমকোণে মানে 90 ডিগ্রি কোণ করে, দেখো এগুলো 90 ডিগ্রি কোণ করে। অর্থাৎ তরঙ্গের অভিমুখের সাথে জড় মাধ্যমের কণাগুলোর কম্পন যদি সমকোণে হয় অর্থাৎ 90 ডিগ্রি কোণে হয়, তাহলে ওই ধরনের তরঙ্গকে আমরা বলবো আর তরঙ্গ, অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ। কারা কারা আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ? যেমন পানি তরঙ্গ, এটা কিন্তু আমাদের আর তরঙ্গ। এই টানা তারের যে তরঙ্গ, অর্থাৎ একটা তারকে টান করে রেখে আমরা যদি আড়াআড়ি ভাবে টেনে ছেড়ে দেই, তাহলে ওই তারের মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হবে এটাও কিন্তু আমাদের আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ হবে। দেখো দুটো আমি দৃঢ় অবস্থান নিয়েছি, নিয়ে একটি তারকে আমি টান টান করে বেঁধে দিয়েছি। এবার যদি একে এইভাবে ধরে আমরা যদি একে টেনে ছেড়ে দেই, তাহলে বলো তো এইভাবে তরঙ্গ সঞ্চারিত হবে, এইভাবে তরঙ্গ সঞ্চারিত হবে। তাহলে তরঙ্গের অভিমুখ এই দিকে, তরঙ্গের অভিমুখ এই দিকে, তরঙ্গ এইভাবে ছড়িয়ে পড়বে। কিন্তু মাধ্যমের যে কণাগুলো ছিল বলতো তারা এইভাবে কাঁপবে, মাধ্যমের যে কণাগুলো ছিল তারা এইভাবে কম্পিত হবে। তাহলে এখানে দেখো তরঙ্গের অভিমুখের সাথে কণাগুলোর কম্পন কিন্তু 90 ডিগ্রি কোণে হয়েছে। সো টানা তারের যে কম্পন বা তরঙ্গ যেটা সৃষ্টি হবে এটা কিন্তু আর তরঙ্গ। যে কোনো আলোক তরঙ্গ, সেটা দৃশ্যমান আলো হোক বা অদৃশ্যমান আলো হোক, অর্থাৎ তাড়িত চুম্বক যে তরঙ্গগুলো রয়েছে কিংবা আলোক তরঙ্গ যেগুলো রয়েছে, এগুলো সবাই কিন্তু আর তরঙ্গ। বেতার তরঙ্গ, তাপ তরঙ্গ, এগুলো সবাই আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। এই ক্ষেত্রে তরঙ্গের অভিমুখের সাথে এই মাধ্যমের কণাগুলোর কম্পন কিন্তু সমকোণে হয়। আর এই লম্বিক তরঙ্গ তথা দীঘল তরঙ্গ তথা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে এই তরঙ্গের অভিমুখের সাথে এই জড় মাধ্যমের যে কণাগুলো রয়েছে এরা সমকোণে না, বরঞ্চ তরঙ্গের অভিমুখের সাথে এইভাবে সমান্তরালে এরা কাঁপতে থাকে, সমান্তরালে এইভাবে কাঁপতে থাকে। অর্থাৎ এই বরাবর তরঙ্গগুলো কম্পিত হতে থাকে, অর্থাৎ তরঙ্গের অভিমুখের সাথে সমান্তরালে এরা কম্পিত হয়। সমান্তরালে, বলতো সমান্তরালে মানে কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমরা সুন্দর করে বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, মানে দৈর্ঘ্য বরাবর কণাগুলো কম্পিত হবে। তাহলে যে তরঙ্গে তরঙ্গের অভিমুখের সাথে জড় মাধ্যমের কণাগুলোর কম্পন সমান্তরালে হয় অর্থাৎ 0 ডিগ্রি কোণে হয়, ওই ধরনের তরঙ্গকে আমরা বলবো লম্বিক বা দীঘল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। কারা কারা লম্বিক তরঙ্গ, এই যত শব্দ তরঙ্গ আছে এরা সবাই কিন্তু লম্বিক তরঙ্গ, যত স্প্রিং তরঙ্গ আছে এরা কিন্তু লম্বিক তরঙ্গ। আমরা যদি যে কোনো শব্দ তৈরি করি, ধরে নাও এইখানে কোনো একটি লোক আছে, এই লোকটি কোনো একটি শব্দ তৈরি করেছে, কিংবা এই যে ধরো আমার হাতে একটি টিউনিং ফর্ক রয়েছে, মানে সুর শলাকা রয়েছে, একে যদি আমরা আঘাত করি কোথাও, বিশেষ করে রাবার প্যাডে যদি আঘাত করি, ধরো আঘাত করেছি, তাহলে বলো তো শব্দ তৈরি হবে। এই শব্দটা সামনের দিকে যখন অগ্রসর হবে তখন কিভাবে অগ্রসর হবে? শব্দটা যাবে এই দিকে, অর্থাৎ তরঙ্গের অভিমুখ হচ্ছে এই দিকে, কিন্তু আমাদের যে বায়ু মাধ্যমটা রয়েছে তার যে কণাগুলো রয়েছে তারা কম্পিত হবে, কিন্তু এই দিকে যাবে এই দিকে আসবে, এই দিকে যাবে এই দিকে আসবে। তাহলে কণাগুলোর কম্পন কিন্তু দেখো এই তরঙ্গের অভিমুখের সাথে 0 ডিগ্রি কোণে হচ্ছে। তাহলে শব্দ তরঙ্গ অর্থাৎ এই বায়ু মাধ্যমের সংকোচন প্রসারণের মাধ্যমেই কিন্তু শব্দ সামনের দিকে ধাবিত হবে বা সঞ্চালিত হবে। তাহলে তরঙ্গের অভিমুখের সাথে কণাগুলোর কম্পন সমান্তরালে তথা 0 ডিগ্রি কোণে হয়েছে। সো শব্দ তরঙ্গ একটি লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই যে আমার হাতে একটি স্প্রিং রয়েছে, এই স্প্রিং এর যে তরঙ্গ এটাও কিন্তু হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। কেন? খেয়াল করো তো, আমি যদি স্প্রিংটাকে টেনে এই দিকে যদি ছেড়ে দেই তাহলে স্প্রিংটা এইভাবে কম্পিত হবে। ওকে, তাহলে বলো তো তরঙ্গের অভিমুখ কোন দিকে? এই দিকে কিংবা এই দিকে। তাহলে তরঙ্গের অভিমুখ হবে এই দিকে কিংবা এই দিকে।
এই স্প্রিং এর যে কণাগুলো আছে বলো তো, টেনে যদি ছেড়ে দাও তাহলে কণাগুলোর কম্পন হবে এই দিকে কিংবা এই দিকে, প্রসারণের সময় এই দিকে, সংকোচনের সময় এই দিকে। তাহলে এই তরঙ্গের অভিমুখের সাথে এই স্প্রিং এর যে কণাগুলো রয়েছে তার কম্পনের অভিমুখ কত ডিগ্রি কোণে? 0 ডিগ্রি কোণে, অর্থাৎ সমান্তরালে। এই জন্য যে কোনো স্প্রিং এর যে কম্পন থেকে যে তরঙ্গ সৃষ্টি হয় এটি কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ।